প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, আওয়ামী লীগের কারাবন্দী বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। জেলখানায় বসেই তারা এই অন্তর্বর্তীকালীন সরকার উৎখাতের পরিকল্পনা করছেন। জানিয়ে এখন সোশ্যাল মিডিয়া সহ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে নানা গুঞ্জন চলছে। দর্শক, এ বিষয়ে যুগান্তর পত্রিকায় একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেই রিপোর্টটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। নেত্রীর বার্তা অনুযায়ী প্রস্তুত থাকুন সালমান এফ রহমান। সরকার উৎখাতের চক্রান্ত, কারাগারে বসেই চলছে নানা তৎপরতা। কারাগারে থেকেই অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের চক্রান্ত করছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ বিভিন্ন মন্ত্রী। আদালতে এসে সরকারের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা অনুসারে সবাইকে প্রস্তুত থাকতে নির্দেশনা দেন সালমান এফ রহমান। অন্যদিকে কারাগার থেকে টিস্যু পেপারে লিখে আইনজীবীর মাধ্যমে গোপন বার্তা দেন পলক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক হত্যা ও হত্যার চেষ্টার বিভিন্ন মামলায় গ্রেফতার দেখাতে সোমবার সকালে সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক সহ 10 জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। বাকিরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান বেলন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, দেশ টিভির ব্যবস্থাপনা সম্পাদক আরিফ হাসান, সাংবাদিক ফারজানা রূপা, শাকিল আহমেদ ও পল্লবী থানার 15 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মালেক। এদিকে সকাল 9টা 57 মিনিট থেকে 10টা 22 মিনিট পর্যন্ত ধাপে ধাপে আদালতের হাজতখানা থেকে এই 10 আসামিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের এজলাসে তোলা হয়। কাঠগড়ায় আসা মাত্রই আসামিদের আইনজীবীরা তাদের কাছে চলে আসেন। তখন বিচারক এজলাসে এসে শুনানি শুরু করেননি। এই সুযোগে সালমান এফ রহমানের কাছে তার আইনজীবী গোলাম মুনতাজা ও মুকসুদুল সহ আরো কয়েকজন হাজির হন। মুনতাজাকে কাছে ডেকে তিনি বলেন, শ্রমিকদের কি খবর? এরা কি করতেছে? সরকার 40,000 শ্রমিকের চাকরি খেয়েছে, 10,000 শ্রমিক মাঠে নামলেই তো হয়। আমি চাইছিলাম কোম্পানিটা চালানো হোক, এখন দেশের যে অবস্থা। এ সময় সালমান এফ রহমান আইনজীবীদের কাছে দেশের পরিস্থিতি সম্পর্কে জানতে চান। তখন তাকে আইনজীবীরা জানান, গতকাল এফটাই শিক্ষকদের মারধর করা হয়েছে, রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, শুনেছি 2 জন মারাও গেছেন। এ সময় সালমান এফ রহমান মুচকি হেসে বলে, নেত্রী শেখ হাসিনা কি বার্তা দিয়েছেন? এ সময় আইনজীবীরা কোনো উত্তর না দিলেও তিনি পুনরায় বলেন, নেত্রীর বার্তা অনুযায়ী সবাইকে রেডি থাকতে বলেন। এ সময় বিভিন্ন আইনজীবী, সাংবাদিক, পুলিশ, বিচারপতিরা উপস্থিত ছিলেন। তখন বিচারক এজলাসে না থাকায় শুনানি শুরু হয়নি। এ সময় একজন সাংবাদিক সালমান এফ রহমানের কাছে কারাগারে কেমন আছে বলে জানতে চান। জবাবে তিনি বলেন, সাংবাদিকরা যে লেখে আমাকে হটপটে খাবার দেয়, এসব মিথ্যা। ঠিক সময়ে খাবার দেয় না, রাতের খাবার বিকাল 4টা দেয়। এছাড়া কোরআন শরীফ দেয় না, জায়নামাজও দেয় না, ফোনে পরিবারের সঙ্গে কথা বলতে দেয় না। অনেক আগে থেকেই আমি ফ্লোরে ঘুমাই। সে সময় সেখানে উপস্থিত এক আইনজীবী আল ইমরান মুকুল যুগান্তরকে বলেন, উনি বলেছিলেন বেক্সিমকোর 40,000 শ্রমিকের কাজ বন্ধ, বিভিন্ন ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে। তিনি বলেছিলেন, আমার কোম্পানি বন্ধ করলে আমি করব, সরকার কেন করবে? এসব নিয়ে বিভিন্ন কথা বলছিলেন। নেত্রীর নির্দেশনা অনুযায়ী প্রস্তুত থাকার বিষয়ে তিনি বার্তা দিয়েছিলেন। জানতে চাইলে তিনি বলেন, এ সময় আমি ছিলাম না। টিস্যু পেপারে পলকের বার্তা শুনানি শুরু হওয়ার আগে জুনায়েদ আহমেদ পলকের কাছে ছুটে যান তার আইনজীবী ফারজানা, ইয়াসমিন রাখি ও তরিকুল ইসলাম। এ সময় কৌশল বিনিময়ের সময় কৌশলে আইনজীবী তরিকুল ইসলামের হাতে লেখা একটি টিস্যু পেপার গুজে দেন। এ সময় বিষয়টি টের পেয়ে পুলিশ সদস্যরা বলেন, টিস্যু পেপার বা কাগজে কোনো বার্তা দেয়া নিষেধ। তখনই এই আইনজীবী টিস্যু পেপারটি লুকিয়ে ফেলেন।
পরে জানতে চাইলে টিস্যু পেপারের দেওয়ার বিষয়টি অস্বীকার করেন আইনজীবী তরিকুল ইসলাম। তিনি বলেন, টিস্যু পেপার দেওয়ার কোনো ঘটনা ঘটেনি, আমরা ওকালতনামায় পলকের স্বাক্ষর নিয়েছি। এছাড়া বিভিন্ন বিষয় নিয়ে পলক তার আইনজীবীদের সঙ্গে কথা বলতে থাকেন। এ সময় তার আইনজীবীরাও দেশের পরিস্থিতি, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের মারামারি ঘটনা তুলে ধরেন। এরপর আইনজীবীদের সঙ্গে পলকের চলে নানা কথোপকথন। তিনি আইনজীবী ফারজানা ইয়াসমিন রাকিকে বলেন, কারাগার থেকে তার পরিবারের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না, অন্যদের কথা বলতে দিলেও নিরাপত্তার অজুহাতে তাকে দেওয়া হচ্ছে না, তাকে যেন যে কোনো শর্তে কথা বলতে দেওয়া হয়, এজন্য আইনজীবীকে আদালতে বলতে বলেন তিনি। তো দর্শক, আমরা যুগান্তর রিপোর্টে মোটামুটি মানে যে তথ্যগুলো পেয়েছি, তারা জেলখানায় বসে আসলে সেখান থেকে ছক আঁকছেন যে কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের পতন ঘটানো যায়। তারা বিভিন্ন পরিকল্পনা করছেন। আদৌ কি আসলে সেটা সম্ভব যে জেলখানাতে বসে থেকে বা জেলখানায় তারা আটকা থেকে সেখান থেকে সরকার পতন ঘটানোর পরিকল্পনা করতে পারবে বা করছে? এই যে বিষয়গুলো, আসলে এটা কি অতিরিক্ত করা হচ্ছে, নাকি আসলে তারা এই অন্তর্বর্তীকালীন সরকার পতন ঘটানোর জন্য নানা পরিকল্পনা করছেন? দর্শক, আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি।